বাংলাদেশে আজকে একটা খুবই ভিন্ন রকম দিন। এই কারণে যে গত ১৭ মাস ধরে যে রাজনীতি শূন্যতা, অন্যদিকে একটা মব সন্ত্রাস বাংলাদেশের মানুষের মধ্যে যে নিরাপত্তাহীনতা, ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল, সেই দিক থেকে বাংলাদেশ তারেক রহমানের আগমনের সঙ্গে, সঙ্গে হয়তো একটা নতুন আ আশা দেখতে পাচ্ছে। তারেক রহমানের বক্তব্যটি আমি নিশ্চিত যে আপনারা অনেকেই শুনেছেন। তিনি বেশ কয়েকবার দেশে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। মানুষ হয়তো এই মুহূর্তে শান্তি চায়। আ সেটি তিনি গত প্রায় ১৭ বছর একটা নির্বাসিত জীবনযাপনের পরে দেশে ফিরেছেন। সেদিক থেকে নিঃসন্দেহে এটি একটি ঐতিহাসিক। তিনি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। অনেকেই ধারণা করছেন তিনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। ফলে তার এই আগমন নানান কারণে মানুষের ভেতরে যেমন আশা জাগিয়েছে, বাংলাদেশের রাজনীতিতে যে অচলাবস্থা তৈরি হয়েছে, রাজনীতি শূন্যতা তৈরি হয়েছে, সেদিক থেকে একটা সেই অচলায়তন ভাঙার একটা ১ম পদক্ষেপ হিসেবে অনেকেই বিবেচনা করছেন। সবকিছু মিলিয়ে তারেক রহমানের আগমন এবং তিনি বলেছেন যে তিনি ঐক্যের একটা ডাক দিয়েছেন যে সবাই মিলে দেশটিকে গড়তে হবে। সেই দেশ গড়ায় তার মিত্র কারা হবে এটি যেমন জানার আগ্রহ রয়েছে, তিনি কিভাবে দেশে শান্তি ফিরিয়ে আনবেন সেটি একটা খুব বড় প্রশ্ন। অন্যদিকে তিনি তার এই আগমন মূলত বেগম জিয়ার অসুস্থতার কারণে হলেও আগামী ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন প্রসঙ্গে তিনি একটি শব্দ বলেননি। ফলে যেই শঙ্কা, সন্দেহ, সংশয় মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা, সেই প্রশ্নটি আবারও নতুন করে এসছে। যদিও তিনি এই নির্বাচনকে সামনে রেখেই এসেছেন বলে অনেকেই মনে করছেন, তবু এই প্রশ্নটি তিনি যেহেতু তার প্রায় লাখ, লাখ সমর্থক তাকে স্বাগত জানানোর জন্য, তাকে বরণ করে নেয়ার জন্য সমবেত হয়েছিলেন, তবুও তিনি নির্বাচনের কথা তিনি একটি বারের জন্যও বলেননি। ফলে একটা প্রশ্ন তো উঠতেই পারে। সবকিছু মিলিয়ে তিনি বলেছেন যে, "I have a plan" আ ফলে তার প্ল্যান কি সেটিও তিনি অবশ্যই স্পষ্ট করেননি। হয়তো আমরা আ শুনতে থাকব। কিন্তু যেটি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের যেই ভাবমূর্তি দীর্ঘদিন ধরে ছিল, তিনি কি সেটি এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তার ভাবমূর্তিটি বদলাতে পারলেন কিনা? মানুষ আ একটা নতুন করে আশা জাগিয়েছে যেটা মানুষের মধ্যে, সেই আশা তিনি পূরণ করতে পারবেন কিনা? অনেক প্রশ্ন আসে। আমি একটু জাকির এইচ চৌধুরী আপনার কাছে ১ম এ জানতে চাই তার এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে আপনাদের মধ্যে অনেক আশা জাগিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে যে গভীর শূন্যতা সেখানে একটা আলোর ঝলকানি নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই তাতে। আপনারা কর্মীরা এই আ তার বক্তব্যটি থেকে কি পেলেন? ধন্যবাদ সুলতান আপা, আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয় সহ আলোচক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আজকের আলোচনার বিষয় তারেক রহমানের ঐক্যের ডাক, মিত্র কারা, যেই এটা আসলে সত্যি সুন্দর একটা বিষয়বস্তু আপনি নির্ধারণ করেছেন, আপনাকে এটার জন্য ধন্যবাদ। আমি প্রথমেই মিত্র কারা যে কথাটা বলবো, তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন সংগ্রাম একই সূত্রে গাথা। সো তারেক রহমানের এই যে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে, এবং আপনি জানেন দীর্ঘদিনের বাংলাদেশে যে ঐতিহাসিক যে জুলাই বিপ্লব, যে বিপ্লবের মধ্যে দিয়ে দীর্ঘদিনের যে গণতন্ত্রহীনতা এবং বাংলাদেশের যে গণতন্ত্রকে, যে দলটি স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়ে ক্ষমতা আসার পরে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছিল, একই কায়দায় তারা সেই উত্তরাধিকার সূত্রে আবার সেই দীর্ঘ যে 16 বছর নির্বাচনহীনতা, রাতের ভোট দিনে আমিরামি নির্বাচন করে তারা সেই গণতন্ত্রকে তারা হরণ করেছিল। সেই ধারাবাহিকতা থেকে উত্তরের জন্য জুলাই বিপ্লব আমাদের বাংলাদেশের ইতিহাসে এক ম্যাগনা কার্টা, এটা এক ঐতিহাসিক এক বিজয়, যে বিজয়ের মধ্যে দিয়ে যে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের অবসান ঘটেছে, ফ্যাসিবাদের
তাদের যেই উত্তরসূরি, তাদের যেই ফলোয়ার্স, বায়তুল মোকাররমের খতিব থেকে প্রধান বিচারপতি থেকে শুরু করে ৩০০ সাংসদ, আপনার হোল রিজিম বাংলাদেশ থেকে ত্যাগ করেছে। তারেক রহমান তার তার বক্তব্যে একটি বারের জন্য ফ্যাসিবাদ শব্দটি বলেননি, ফ্যাসিস্ট শব্দটি বলেননি। এটাই হলো তারেক রহমানের, আমি মনে করি যে আওয়ামী লীগ এবং প্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা যখন তারেক রহমানকে, এটা আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমেই আপনারাই প্রকাশ করেছেন, যে থ্রেট করেছিল বেটা আয় দেখিয়ে দিব, কিন্তু তারেক রহমান হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। সেই হিসাবে তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পরে উনি ৭১ মুক্তিযুদ্ধের চেতনা, তারা এই উনি যখন হিথ্রো থেকে শুরু করলেন, হিথ্রো থেকে এসে উনি সিলেটে গেলেন, সিলেট থেকে ওনার প্লেন এসে ঢাকায় নামলো, পুরাটুকু লাইভ করলেন। তো আমার কথা হলো, তারেক রহমানের এই যে ফিরে আসা, এইটা এই কন্টিনিউয়াস এই লাইভ করাটা মিডিয়ার কতটুকু প্রযোজ্য ছিল, যেখানে দেশের এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, তার একটা অংশ দেখানো হয় নাই। তো আবার উনি বললেন যে সবার আগে বাংলাদেশ। তো আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা প্রথমত চিন্তা করি সবার আগে জনগণ, জনগণ থাকলেই বাংলাদেশ, আর বাংলাদেশ থাকলেই রাজনীতি। তো এই যে হাস্যকর কিছু ব্যাপার স্যাপার এখানে উনি নিয়ে আসলেন। তারপরে আরেকটা জিনিস চিন্তা করেন, মিডিয়াতে যেগুলি দেখলাম, যে উনার লাইভ করতেছে, সাথে সাথে বলতেছে যে উনার বিড়ালটাও সাথে সাথে যাচ্ছেন। তো একটা বিড়াল যেতেই পারে, উনার খুব আদরের একটা জিনিস, এইটা কিভাবে গণমাধ্যমে এইভাবে চলে আসে আমি জানি না। জাকির ভাই এটা কিভাবে বলবেন। তো আমার সবচেয়ে বড় ব্যাপার হলো যে উনি এসে, আমরা যেটার জন্য বাংলাদেশে 18 কোটি মানুষ যেটার জন্য অপেক্ষা করছিলেন, বাংলাদেশটা একটা নিরপেক্ষ, একটা ইনক্লুসিভ নির্বাচন হবে, যেখানে বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের মিনিমাম 70% লোক চায় যে আওয়ামী লীগ সহ অন্যান্য যেসব দলকে নিষিদ্ধ করা, বা বলছে তারা বর্তমান যে রিজিম, যে এদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে বাংলাদেশের 70% লোক চায় যে যাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে, এবং বাংলাদেশের জনগণ বেছে নিবে কাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে। এটা তো জনগণের আশা। সেখানে বাংলাদেশের 70% লোককে বাদ দিয়ে কিভাবে একটা নির্বাচনের কথা বলা হয়? সেখানে তারেক রহমান সাহেব কিন্তু নির্বাচনের কথা কিছুই বললেন না। উনি বললেন লুথার কিং এর কথা, উনি বললেন সবার আগে বাংলাদেশ, যেখানে আমরা জানি সবার আগে বাংলাদেশের জনগণ। তারপরে আরেকটা চিন্তা করেন, এই যে আপনি ঐক্যের কথা বলছেন, আপনার কি মনে আছে 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে যে সরকার গঠন হয়েছিল, সেখানে এই যে উগ্র মৌলবাদী জঙ্গি জামাত শিবির, তাদেরকে নিয়ে এই বিএনপি সরকার গঠন করেছিল। উনারা তো একবারও স্বীকার করেন নাই যে উনাদেরকে উত্থান তারা করেছেন, এবং উনাদের যে প্যারাজালে আজকে বিএনপি প্রায় নিঃশেষ, 75% লোক এইভাবে বিএনপির লোকজনকে নিঃশেষ করে দিচ্ছে। এবং ওনারা এই কথা বলতেছেন যে ডক্টর শফিকুর রহমান সাহেবের একটা বক্তব্য বেশ কিছুদিন আগে, যে মানুষ ভোট দেখ আর না দেখ, তারেক জিয়া ক্ষমতায় যেতে পারবে না, মানে তাদেরকে ক্ষমতায় যেতেই হবে। কই আমাদের তারেক জিয়া সাহেব তো এইসব ব্যাপারে মুখ খুলছেন না। তাহলে ওনারা যে কোনো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হলেও, এবং বর্তমানে যে সরকার, বর্তমানে যে ইউনিস রিজিম আছে, তারাও যায় যে এরা যেন, মানে জামাত এবং মৌলবাদী উগ্র জঙ্গিরা যেন ক্ষমতায় আসে। তাহলে এই যে কিছুক্ষণ আগে একটা জিনিস দেখলাম, যে এরা যদি ক্ষমতায় যায় তাহলে হয়তো ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে একটা সুন্দর এদের ডিজাইন মতন একটা সরকার গঠন করতে পারবে। তো আমার কথা হলো যে আপনারা
যারা বিএনপি করেন 2001, অন্য কথাগুলো পরে বলছি, 2001 থেকে 6 সালের মধ্যে যে জামাত শিবিরকে নিয়ে আপনারা সরকার গঠন করলেন এবং এই সরকার আপনারা যে সুযোগ করে দিলেন, আপনারা এখন তো তার বিরুদ্ধে কোনো সোচ্চার হচ্ছেন না। আর সবচেয়ে বড় কথা, শহীদ আপনার রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা ছিলেন। বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে যেগুলি দেখছি যে এরা মানে বাঙালি জাতির সবচেয়ে নিকৃষ্ট এবং কুলাঙ্গার লোক, কুলাঙ্গার হিসাবে এদেরকে অভিহিত করা হলো, নিকৃষ্ট জাতি হিসাবে অভিহিত করা হলো। আপনারা তো, যদিও কেউ কেউ বলছেন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আপনারা কেন এটার বিরুদ্ধে প্রতিবাদ করছেন না? তাহলে এভাবে হবে? ফিরছি, আমি আপনার কাছে ফিরছি। জাকির এস চৌধুরী, ধরেন আজকে যে তারেক রহমান তার বক্তব্যে আমি বলবো তিনি কোন রকম কোনো বিষোদ্গার করেননি, যেটি সাধারণত আমরা আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে খালি বদনাম শুনি, মানে এক দল আর এক দলের বিপক্ষে তুমুল সমালোচনা করি, সেরকম কোনো বক্তব্য তিনি দেননি। গত 17 বছর ধরে তিনি বিদেশে থেকেছেন, লন্ডনে তিনি জীবনযাপন দেখেছেন, রাজনীতি চর্চা দেখেছেন, সেই রকম প্রভাব তো আমরা আশা করতেই পারি। কিন্তু নির্বাচন নিয়ে তিনি নীরব কেন থাকলেন? ধন্যবাদ সুলতানা আপা, যেই কথাটা থেকে আমি বিচ্যুত হয়ে গিয়েছিলাম। জি, যে তারেক রহমান তার খুব, আপনি জানেন ওনার মা আজকে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যার কারণে ছিল এই যে আমার তাজুল ভাই, ওনাদের আপনার দল দীর্ঘ 16 বছর বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতনটা করেছিল, ওনাকে চিকিৎসার জন্য বাইরে পাঠাইতে দেন নেই, ওনাকে বিনা চিকিৎসায় দুকে দুকে মারার ব্যবস্থা করেছিলেন। সো বেগম খালেদা জিয়া আজকে সংকটাপন্ন অবস্থা। আপনি জানেন সন্তানের কাছে মায়ের আকুতি, মাতৃত্ব, সন্তানের প্রতি সন্তান মায়ের সেই মাতৃত্ব এবং অসুস্থ মাকে দেখার জন্য বিমান বন্দরের যেই এই যে জুলাই ওয়ে যেটাকে বলে 300 ফিটে যেই এটাকে বলা হয়েছিল যে ওনাকে স্বাগত সমাবেশ, যেখানে উনি খুব শর্ট সময় স্টে করবেন, রিজন হলো উনি প্রথম ওনার মাকে দেখতে যাবেন। সো এই 15 মিনিটের বক্তব্যে আপনারা যদি এটাকে মূল্যায়ন করেন, একটা উক্তি, যেখানে এক উক্তি এই আমেরিকায় আজ হতে প্রায় 70 বছর আগে, যে আই হ্যাভ এ ড্রিম, ডক্টর মার্টিন লুথার কিং এর, তেমনি তারেক রহমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেই কথাটি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। এইটার মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং বাংলাদেশের এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, বাংলাদেশের ইতিহাসে একটি অবাধ, সুষ্ঠু এবং ক্রেডিবল নির্বাচনের জন্য তারেক রহমান আজকে বাংলাদেশে প্রত্যাগমন করেছে। এবং আপনারা দেখবেন এটা আর সময়ের ব্যাপার যে বাংলাদেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচনের অপেক্ষা, যে নির্বাচনের জন্য জাকির চৌধুরী, আপনার কি মনে হয়, দেখুন আপনি বলেছেন যে আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে, আমি ডামি নির্বাচন করেছে, নিঃসন্দেহে, এবং সেই জন্য তাকে মূল্য দিতে হয়েছে, তাই না? এবং ওই নির্বাচনগুলি কারো কাছে গ্রহণযোগ্য হয়নি। আজকে বিএনপিকে ছাড়া, আওয়ামী লীগকে ছাড়া যদি একটা নির্বাচনে বিএনপি অংশ নেয়, সেটিকে আপনারা মনে করেন বিএনপির জন্য ভালো হবে? সেই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাবে? হ্যাঁ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। ইতিহাসের শিক্ষা তো আসলে হিস্ট্রি রিফ্লেক্টস ইটসেলফ, ইতিহাসের সত্য হলো বাস্তবতা। এখন আওয়ামী লীগের অবস্থা আর জার্মানের সেই যেটা হিটলারের যেই নাৎজি পার্টি একই রকম। আজকে বাংলাদেশের বাস্তবতায় আপনি জুলাই বিপ্লব এবং আওয়ামী লীগের শেখ হাসিনার এই যে 36 দিনে আমার দেশে এই যে মানবাধিকার হরণ এবং মানবতা বিরোধী যে কর্মকাণ্ড, প্রায় 36 দিনের জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী 1,500 লোককে হত্যা করেছে, 1500-এর উপরে শিশু ছিল, 30,000 লোকের উপরে আজকে পঙ্গুত্ব বরণ করেছে, যাদের মধ্যে প্রায় 2,500 লোক অন্ধ। এখন এই যে মানবতা বিরোধী অপরাধে বলা হয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি এখন বাংলাদেশে তাদের মানবতা বিরোধী অপরাধের বিচার না হওয়া পর্যন্ত
তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে হবে না। জাকির আমি এই চৌধুরী, কথাটা শেষ করে সুলতান আপা, আপনারা যে কথাটা এখানে বলেন, মানবতা বিরোধী অপরাধ আওয়ামী লীগ যে কথাটা বলেছে, ৭১ এর চেয়ে অনেক বড় অপরাধ ৭১ জামাতে ইসলামী করেছে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে আর আওয়ামী লীগ নিতে পারবে না, এটা কি জাস্টিফাইড? অবশ্যই জামাত অপরাধের জন্য জামাতের যারা অপরাধ করেছে ঠিক একই কনসিকুয়েন্সেস এখানে, যে যে জামাতের যারা যুদ্ধ অপরাধ করেছিল আপনি জানেন অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। সো অবশ্যই জামাতে ইসলাম তারা তাদের কর্মকাণ্ডের জন্য তারা এখনো বলছে যদি আমি শেষ করি দল হিসেবে তো জামাতের বিচার হয় দল না, হিসাবে দলগতভাবে আওয়ামী লীগের বিচার করতেছেন, তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেন, মানুষ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে তো প্রত্যাখ্যান করবে। ওকে, দল হিসাবে এবং আওয়ামী লীগে আপনারা জানেন যে প্রবাদটা, আর সারা শরীরে যদি আপনার ক্ষত হয় ওষুধ কত দিবেন। এখন এই প্যাসিস্ট সরকারের প্যাসিস্টরা এই যে দীর্ঘদিন নির্বাচন এবং গণতন্ত্রহীনতার কারণে আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনাকে, এই যে নেপাল শ্রীলঙ্কা থেকে সম্প্রতি যে রিজিমটা যেই সরকাররা পালন করেছে, আবার আরব বসন্ত এবং আপনার সিরিয়া সহ দেখেন ওখানে যারা লঙ্গার সেটা তো শেষ করতে দেন আপা, আপনি বলেন। আমি অবশ্যই আমাকে কোশ্চেন যেটা সরি কই গেলেন আমার সরি আবার উনি জাকির ভাই ভিডিও অফ হয়ে গেছে। হ্যাঁ আমি অন করতেছি প্লিজ। জাকির ভাইকে শেষ করতে দেই, বুঝছেন? আচ্ছা, জাকির ভাই তো পুরোপুরি চলে গেলেন। আচ্ছা, জাকির ভাই যুক্ত হন, কিন্তু তাজুল ইসলাম বনি, এই যে বিএনপিদের যে অভিযোগগুলো, আচ্ছা জাকির ভাই যুক্ত হয়ে গেছেন, আপনি তারপরে বলেন, ওনাকে একটু শেষ করতে দিন কথাটা। হ্যাঁ হ্যাঁ জাকির ভাই আপনি শেষ করুন। জি, তো এই যে শ্রীলঙ্কা এবং নেপালে ওদের ইনস্টিটিউশনাল একটা দেশ, কিন্তু বাংলাদেশে শুধু শেখ হাসিনা ক্ষমতা টিকে থাকার জন্য আপনার ইনস্টিটিউশন গুলাকে ধ্বংস করে দিয়েছে, যার কারণে আপনি দেখেন ওদের এ টু জি সবাই অপরাধের সাথে জড়িত হয়ে গিয়েছে। বাংলাদেশে আপনি জানেন এই যে মেগা প্রজেক্ট গুলা, এই যে উন্নয়নের নামে বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা, এই যে আমার ভাই আমেরিকা আছে। জাকির ভাই, আচ্ছা নাকি জাকির ভাই দেখেন, তারেক রহমান আজকে যেই বক্তব্যটি দিয়েছেন, যেই ভাষণটি দিয়েছেন, সেখানে তিনি এইসব কিছুই উল্লেখ করেননি। আমরা কি রাজনীতিটাকে একটা নতুন দিকে নিতে পারি কিনা? কারণ যে সমস্ত দুর্নীতির কথা, মেগা প্রজেক্টে আমার প্রশ্নটি শুনুন, আগে প্রশ্নটি শুনুন। এগুলি মুখস্থ কথা। আজ পর্যন্ত এই সরকার তো কোনো মামলাও দায়ের করতে পারেনি, কোনো প্রমাণও হাজির করতে পারেনি, কোনো দেশ থেকে লুট করে নিয়ে গেছে টাকা ফেরতও আনতে পারেনি, তাই না? বনি আমিন, এই যে এইভাবে করে যে ঢালাও রাজনীতিতে কি আমরা নতুন কোনো একটা মূল্যবোধ দেখতে পাবো? সেই মানে সম্ভাবনা কি আমাদের আদৌ আছে? নাকি তারেক রহমান আজকে যেই সুন্দর কথা বলেছেন, কোথাও কোনো বিশদগান নাই, শুধুই শান্তির কথা, পরবর্তীতে কি এই শান্তির কথা থাকবে? নাকি তাদের যারা সমর্থক, তাদের যারা কর্মী, রাজনীতির বলয়টাই এরকম যে আপনি সেখানে গেলে নেতিবাচক কথা না বললেই আসলে রাজনীতি হয় না, এই বলয়ের মধ্যে কি আটকে যাবে আবারও? ধন্যবাদ আপা, আপনি যেটা বলছেন আমি তো মনে করি এটা একটা শুধু সুন্দর সুন্দর কথার বুলি আওড়ানো ছাড়া আর কিছু নয়। কারণ বিএনপি জানতো না 2001 থেকে 2006 সালে এই যে যারা 71 সালে এত মানুষ, 30 লক্ষ মানুষকে যারা শহীদ করেছে, তাদেরকে কিভাবে নিয়ে জামাতকে নিয়ে বিশেষ করে বিএনপি সরকার গঠন করলো, তাদের হাতে বাংলাদেশের পতাকা দিয়ে দিল। এটা আমার শ্রদ্ধেয় জাকির ভাইয়ের কাছে একটা প্রশ্ন। তারপরে আরেকটা কথা দেখেন, আই হ্যাভ এ প্ল্যান আলোচনা করার জন্য আপনার সুযোগ হবে। আমি যদি কিভাবে 2001 আমি আমাকে একটু বলতে দেন। অবশ্যই আপনি বলবেন, আমি আপনাকে একটু তারপরে আমি যেটা বলতে চাচ্ছি। আচ্ছা, আমার কথাটা শুনেন। সেটা হচ্ছে কি, আমরা তো অতীতের রাজনীতিগুলি আপনারা যা বলবেন আমরা হাজার বার শুনতে শুনতে আমাদের কান পচে গেছে, রাইট? যে এখন জাকির ভাই বলবে 96 সালে বিএনপি কে জামাতের সঙ্গে আওয়ামী লীগ জোটবদ্ধ আন্দোলন করেছে, রাইট? এরকম চলতেই থাকবে, এইটা এভার এন্ডিং। আমরা একটু সামনে বাড়ি। সেটি হচ্ছে এখন তো তারেক রহমান স্পষ্টতই জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জাকির চৌধুরী, আপনি কি একটু বলবেন নাকি যে জামাতের সঙ্গে আপনাদের রাজনীতিটা এখন কোথায় গিয়ে দাঁড়াবে?
আমি মনে করি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যারা রাজনীতি করবে, এই যে আমাদের আজকে দেখেন বিএনপির অ্যালায়েন্সটা, নাগরিক ঐক্য, সেই মাহমুদুর রহমান ডাকসুর বিপি ছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই যে গণসংহতি পরিষদের জুনায়েদ সাকি, বিপিনুর সহ মুক্তিযুদ্ধের সপক্ষে, গণতন্ত্রের সপক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের সপক্ষের শক্তি নিয়ে আজকে তারেক রহমান যে বাংলাদেশের চিন্তা করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশের চিন্তা করেছেন, তারেক রহমান আজকে সেই বাংলাদেশের স্বপ্নকে নিয়েই এই যে ওনার যেটা বলেছে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান হলো মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, সার্বভৌমত্বের বাংলাদেশ, বুকানাঙ্গা মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, এবং আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের সেই যে ৩০ লক্ষ শহীদের রক্ত, ২ লক্ষ মা বোনের ইজ্জত, এবং এই যে ৭১-এর মুক্তিযুদ্ধ আপনি জানেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্যে দিয়েই শুরু হয়েছিল। সেই ভোটাধিকার প্রতিষ্ঠা আপনারা জানেন, আমার ভাই নিশ্চয়ই উনি তো, এটা তো এদিনের কথা যে ১৫ বছর কিভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করেছিল আওয়ামী লীগ, যার বয়স আজকে ৩৬ বছর, ৩৮ বছর, ১৮ বছর বয়সে যে ভোটার হয়েছিল, জীবনের প্রথম ভোটটি দিতে পারেনি। সো এই যে একটি সুন্দর নির্বাচন, যেটা একটু আমাদের প্রশ্নের প্রথমেই ছিল যে আওয়ামী লীগবিহীন এই নির্বাচনটা কিভাবে হবে, কিন্তু যারা এই যে দীর্ঘ ১৬ বছর দেশের ৩টা নির্বাচনকে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে ধরে রাখার জন্য পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ম্যানিপুলেট করেছিল যে নির্বাচন ব্যবস্থাকে, জাকির ভাই কোন নির্বাচনের সরি, প্রক্রিয়ায় আপনি পড়েনি। বলবেন কি যে আমি বারবার ইন্টারাপ্ট করি? দেখুন, আমি বলছি আমরা একটু আগে বাড়ি, কিন্তু আপনি আবার আপনার খালি অতীতেই যেতে চান। আমরা কি ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের কথা ভুলে গেছি? আমরা কি ১৫ ফেব্রুয়ারি ২০০৫ নির্বাচনটা আপা না শুনেন, না আমাকে শেষ এটা তো করতে দেন। এক্সাম্পল হতে পারে না। ১৫ ২০০৫ সালের ফেব্রুয়ারি নির্বাচন ছিল ২০০৫ কনস্টিটিউশনের সালে কন্টিনিউশন, আপা কনস্টিটিউশনের কন্টিনিউশন। এটা আপনি ১৫ ফেব্রুয়ারি না একতরফা না 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 নির্বাচন, বাট ৯১-এর গণ অভ্যুত্থানে ৩ দলীয় জোটের রূপরেখায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৩টি নির্বাচন হওয়ার কথা ছিল, রাইট? আপনি ও কথা বলিনি না ভাই। তারপরে ২০০৫ সালে ৬ সালে আপনার যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধান বিচারপতির বয়স বাড়ানো, এমনকি ইয়াজউদ্দিন তখন প্রেসিডেন্ট, তাকে তত্ত্বাবধায়কের প্রধান, কত রকম নাটক হলো, পরে 111 হলো। আমরা যদি এরকম বলতে থাকি, এইগুলি বলে বলে আমাদের দিন শেষ হয়। আমি একটু আগে বাড়ি ভাই, যেই প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তর দেন আমাকে, একদম সরাসরি বলেন বিএনপির সঙ্গে জামায়াতের এখন আমরা দেখি একটা হাড্ডাহাড্ডি সম্পর্ক, একেবারেই কি বলবো, খুবই বাজে একটা সম্পর্ক। হ্যাঁ, তো এটি কি আপনারা ভবিষ্যতে, আপনি বলতেছেন আপনারা মুক্তিযুদ্ধের ভিত্তিতে স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য বিএনপি নতুন করে তার এটি রাজনৈতিক দর্শন হবে, রাইট? সেই ক্ষেত্রে জামাতের সঙ্গে সম্পর্কটা আপনাদের কেমন হবে? জামাতের সাথে আমাদের অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি জামাত। আপনি যেই কথাটা, তারা যে মুক্তিযুদ্ধে এই যে বাংলাদেশকে তারা এখনো বলে যদি অপরাধ করে থাকে, এখানে তো এটা দিনের আলোর মতো সত্য। তারা কিভাবে নৃশংসভাবে আমার দেশের মানুষকে তারা সেদিন হত্যা করেছিল পাকিস্তানি বাহিনীদের সহায়তায়। আপনারা জানেন এই যে আমরা 14 ডিসেম্বর মাস, 14 ফেব্রুয়ারি শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করলাম। এই যে সেদিন পাকিস্তানিরা তো এই যে মুনির চৌধুরী সহ যেই রায়ের বাজারের যে বৌদ্ধভূমিতে ১৫০ বুদ্ধিজীবীর লাশ একত্রে পাওয়া গেল, প্রায় ১১০০ বুদ্ধিজীবীদেরকে এই যে তারা, আমরা স্বাধীনতা অর্জনের মাত্র 2 দিন আগে, 1 দিন আগে এই যে প্রায় ১১০০ বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। সেই বুদ্ধিজীবীদের হত্যাতে একজন পাকিস্তানিও ছিল না। এই বাংলাদেশের এই পেতাত্তারা, মাওলানা শফিকরা, তাদের সেই পূর্বসূরীরা, আপনারা জানেন মাওলানা শফিক নিউ ইয়র্কের একটা অনুষ্ঠানে উনি বলেছিল, ওনার বয়স তখন 12 বছর, উনি 12 বছরের শিশু, উনি কি করেছেন তখন। কিন্তু এই ওনার মতো 12 বছরের শিশুরা ওনাদের জামাতের সেদিনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নির্দেশে আমার দেশের বুদ্ধিজীবীকে কোথায় ছিল, এই 12 বছরের এই ওনারা সেদিন পথ দেখিয়েছিলেন। কোথায় আমার দেশের বুদ্ধিজীবীরা, কোথায় বাংলাদেশের স্থাপনা রয়েছে? ভাই আমরা অতীতে অনেক ভুল করেছি, সবারই কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। এখন বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডটা
কি রকম, আমি এইটাই জানতে চাচ্ছি। যে ধরেন 12ই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি সরকার গঠন করবে আর জামাতি ইসলামী বিরোধী দলে থাকবে, এই রাজনীতি আপনারা করতে চান? অবশ্যই আমরা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করি এবং বাংলাদেশের সময়ের দাবি যে এখন একটা নির্বাচন, যে নির্বাচন আপনি জানেন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ফলাফল নির্ধারণ করবে ভোটাররা, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের মধ্যে দিয়ে সেদিন। এখন সেই ভোটে মানুষ যাকে ব্যালটের মধ্যে দিয়ে বেশি ভোট দিবে তারাই সরকার গঠন করবে, যারা অপোজিশনে থাকবে। এখন জামাতে ইসলাম নির্বাচনের আইন অনুযায়ী তারা পার্টিসিপেশন করতে পারছে। বাংলাদেশের প্রচলিত সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সংগঠন হিসাবে তাদের অপরাধের বিচার না হওয়া পর্যন্ত is interim, they cannot participate in the election, you know this as of now, as আমাদের আরপিও অনুযায়ী। সো যখনই আওয়ামী লীগ আবার তারা যদি তাদের অপরাধের বিচার হওয়ার পরে তারা নির্বাচন করতে আসে। এখন আপনি সুলতানা আপা বলেন, যারা আমার দেশের শিশুকে হত্যা করেছে, আমার দেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, মাত্র 36 দিনে 1500-এর উপরে লোককে খুন করেছে, ওদেরকে কি তো আপনি ছেড়ে দিতে পারেন না? যেমনি আমরা এখন দাবি করছি যে জামাত ইসলামেরও বিচার হতে হবে। শেখ হাসিনা বিচার করেছিল এবং বাকি যে অপরাধগুলা যুদ্ধ অপরাধের, ইনশাল্লাহ একদিন বাংলাদেশের মাটিতে A to G স্বাধীনতা যুদ্ধে আমার দেশের মানচিত্রের বিরুদ্ধে যারা অপরাধ করেছে আমরা জামাতের সেই বিচারও হতে হবে। যারা দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, প্রগতি এবং হাজার বছরের বাংলাদেশের চাওয়া পাওয়ার বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, আমি যেটাকে সার্বিক অর্থে বলবো দেশদ্রোহী যা ছিল, যারা ছিল, অবশ্যই যেমনি আপনি জানেন এখন ইতিহাস পর্যালোচনা করলে যে জার্মানে এখনো নাৎসি অপরাধীদের বিচার হচ্ছে। তো বাংলাদেশের পূর্ব আকাশে যতদিন সূর্য উদিত হবে, যতদিন আমার পতাকা, মানচিত্র, সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশ থাকবে, আমি মনে করি যে 71-এর অপরাধের সেই বিচার হতে হবেই। এটা বিচারহীন ভাবে সেই অপরাধের কখনো ছেড়ে দেওয়া হবে না এবং কখনো আপনার বিএনপির নেতৃত্বে কখনো। নিশ্চয়ই আমি তো দেখতে চাই যে বিএনপি এই যুদ্ধাপরাধীদের বিচার করছে যারা এখনো ছাড়া পেয়েছে। বনি ইসলাম, আপনার কাছে কি মনে হয় যে এই যে জাকির চৌধুরী যেটি বলছিলেন যে তারা মুক্তিযুদ্ধর উপর, মুক্তিযুদ্ধকে মৌলিক আদর্শ ধরে তারা তাদের ভবিষ্যৎ রাজনীতিটি করতে চায়, তো আপনার কি মনে হয় তারা মনে করছে যে আওয়ামী লীগকে তারা রিপ্লেস করবে? বনি ভাই, আপনারা আনমিউট করে নেন। হ্যাঁ, আপনার মাইক্রোফোন আনমিউট করুন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই যে 32 নম্বর, এই 32 নম্বর হলো বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর। শুধু তাই নয়, আমরা সবকিছু বাদ দিয়েও যদি এই কথা বলি, এই 32 নম্বরে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তার ফ্যামিলির যে প্রবলেম ছিল সেটা পর্যন্ত এখানেই সমাধান হয়েছে। এই 32 নম্বরকে যখন ভাঙা হলো, এই 32 নম্বরকে যখন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তখন এই বাংলাদেশের যে যারা আজকে বলছে যে আমরা স্বাধীনতার পক্ষে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা তো সেদিন সেটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই, বরঞ্চ তারা আরো এটাকে উস্কিয়ে দিয়েছে, তাদের সাথে মিশে এই 32 নম্বরকে ভেঙেছে। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে আজকে যারা চিন্তা করছে যে আগামী দিনে গভর্নমেন্ট ফর্ম করবে, তারা আগামী দিনে যদি গভর্নমেন্ট ফর্ম করে, এরা তাদের যে মিত্র জামাত, যে জামাত বাংলাদেশের এত মানুষকে মারলো, মেরে এটাকে পাকিস্তান করে রাখতে চাইলো, তাদের এগেনস্টে তারা দাঁড়াবে। উনি আরেকটা কথা বলেছেন যে বড় বড় মেগা প্রকল্প। আচ্ছা রে ভাই, একটা কথা আপনি বলেন, আপনার নেতা যে তারেক রহমান আজকে যেখানে বসে বা যেখানে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর কথা বললেন, সেটা কে বানিয়ে দিয়েছিল? কার ফলশ্রুতিতে তা আপনারা ওখানে দাঁড়িয়ে কথাগুলি বলতে পারতেছেন? আপনারা কিভাবে যে এত অকৃতজ্ঞ হয়ে যান? এই 300 ফিটের এই অনুদান, ভাই আপনি আমাকে বলতে দেন, আপনি পদ্মা সেতু থেকে এই পারে ওই পারে চলে যাচ্ছেন, এই মেগা প্রকল্পের কথা আপনি কিভাবে ভুলে যান? আপনি বঙ্গবন্ধু টানেলের কথা কিভাবে ভুলে যান? আপনাদের যে এই যে সুন্দর সুন্দর জিনিস হলো
আপনার একজন, আমি দুজনের মাইক্রোফোনই বন্ধ করে দিয়েছি, আপনারা একজন একজন করে কথা বলুন। আমি যে প্রশ্নটি করে আপনার সেই প্রশ্নের উত্তরটি দিন। তাজুল ইসলাম কি বলে তাজুল ইসলাম বনি, আপনাকে আমি প্রশ্ন করেছি, আপনার কি মনে হয় বিএনপি আওয়ামী লীগকে রিপ্লেস করতে পারবে? আওয়ামী লীগের তো অসংখ্য সমর্থক আছে, তাই না? তাদেরকে বিএনপি এই মুক্তিযুদ্ধের ধারক বাহক বলে কি রিপ্লেস করতে পারবে কিনা? আপনার আপনি যেখানে না, ছোট্ট একটা কথা, যেখানে বাংলাদেশের 70% লোক চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করুক, এখন এটা আওয়ামী লীগের ইচ্ছার উপর ডিপেন্ড করে তারা নির্বাচন করবে কিনা। তারা শেখ হাসিনা ছাড়া নির্বাচন করবে না, কিন্তু বাংলাদেশের সাধারণ 70% লোক যেখানে চাচ্ছে সেটার মূল্যায়ন, সেটার মর্যাদা তো বিএনপি করছে না। তারাও চাইছে যে বিএনপি বাইরে বাইরে রেখে। আপনি একটা কথা চিন্তা করেন, সবকিছুর ঊর্ধ্বে যদি আমি মেনেও নেই যে তখনকার সরকার একটা অন্যায় করেছে, তারা তো নাই, তারা তো বাংলাদেশের বাইরে, কিন্তু বাংলাদেশে একটা নেতৃত্ব বাইরে চলে গেছে, কিন্তু দল তো চলে যায় না, সংগঠন তো চলে যায় নাই। তারা যে আনাচে কানাচে আজকে তাদেরকে মপ করে আপনারা মারছেন, যেখানে পাচ্ছেন। যেই লোকটা আজকের থেকে 20 বছর আগে জয় বাংলা কথাটা বলেছিল, তাদেরকে আপনারা ধরে মপ করছেন। এটা কেমন রাজনীতি? এটা কেমন স্বাধীনতা? জি, জাকির চৌধুরী, সেই জন্য আমি বলতে চাই যে আপনারা অন্তত পক্ষে এইটার সাথে তো একমত হতে পারেন যে যেখানে বাংলাদেশের 70% লোক যেটা চাইছে, তাদের সাথে যদি একমত না হন, আপনারা নির্বাচন করতে পারবেন 12 ফেব্রুয়ারি। আপনাদের এই নির্বাচিত সরকার সারা আন্তর্জাতিক মহলে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? 2 দিন পরে যে আপনারা এই 15 দিন পরে আবার চলে যাবেন না, এই লাইবিলিটি কে নিবে? জি, জাকির চৌধুরী, আপনার নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা সরকার তারা জাতীয় পার্টিকে দিয়ে একটি বিরোধী দল বানাতে চেয়েছিল। আমরা সবাই বলি সেটিকে গৃহপালিত বিরোধী দল, রাইট? এখন যখন বিএনপি এবং জামাত যখন সরকারি দল আর বিরোধী দলের ভূমিকা পালন করবে, যারা দীর্ঘদিন ধরে একটা জোটবদ্ধ ছিল, এমনকি ক্ষমতাও ভাগাভাগি করেছে, তখন ঠিক আবারও ওরকম একটা গৃহপালিত বিরোধী দলের দিকে অগ্রসর হবে না? একটা প্রশ্ন। জামাত রিলেটেড আর একটা প্রশ্ন আছে, এইবার এই 24-এর আন্দোলনের পরে বিএনপি কি শিখেছে যে তারা কার সঙ্গে বসবাস করে? এই জামাত তাদেরকে কতটা বিষাক্ত ছোবল মারতে পারে, সেই শিক্ষাটি কি তারা নিয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি যে আপকামিং ইলেকশন, বিরোধী দল কে হবে, সরকারে কে যাবে, উই লিভ ইন প্রেজেন্স। 12 তারিখে ভোটের পরে সেটা নির্ধারিত হবে, কারা ক্ষমতায় যাবে, কারা বিরোধী দল হবে। এখানে তো জাকির ভাই, আমি শেষ করি, আপনি বলেন। নাই, আমরা তো এখানে পার্টিসিপেট করছে কারা? বিএনপি পার্টিসিপেট করছে। আজকে দেখলাম এনসিপি ওয়ালারা আপনার জয়েন করছে জামাতের সঙ্গে, তাই না? তো এখানে তো স্পষ্ট কারা সরকারে থাকবে, কারা বিরোধী দল। এটা না, ধরেন বিএনপি যদি সরকারে নাও যেতে পারে, তাহলে জামাত থাকবে সরকারে আর আপনারা থাকবেন বিরোধী দলে, অথবা বিএনপি সরকার গঠন করবে, জামাত থাকবে বিরোধী। এখানে তো না বোঝার কিছু নাই। আচ্ছা, এখন জামাতকে কারা প্যাট্রোনাইজ করছে আপনি দেখেন। গোপালগঞ্জে যে 3টে আসন, সেই 3টে আসন আওয়ামী লীগ সঙ্গত কারণেই, শেখ মুজিবুর রহমানের জন্মভূমি হিসাবে, আপনি জানেন বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মভূমি হিসাবে ওইটা এখানে মেজরিটি একটা বিএনপি হোল্ড করে। তেমনি গোপালগঞ্জে এখনো যে 3টে আসন, সেই আসনে জামাতের সেক্রেটারি জেনারেল এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওখানে অ্যালায়েন্স করেছে। তারা এখানে একটা মিউচুয়াল একটা এগ্রিমেন্ট করে নিয়েছে যে ওখানে যেহেতু আওয়ামী লীগ এখন নির্বাচন করতেছে না, ওরা এখন জামাতের সাথে ভোট করবে। আবার যখন আওয়ামী লীগ ফিরে আসবে, তখন জামাত ওখানে আর ক্যান্ডিডেট দিবে না। আপনি মিডিয়ার মাধ্যমে না, আমার মনে হয় এরকম এগুলি প্রপাগান্ডা। আমার এখানে প্রপাগান্ডা না, এটা তো আমি আপনাকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ ছাত্রলীগের ভোট সব জামাতকে দিয়েছে। না, তাহলে জগন্নাথে তো ভোট পাইতো, তাই না? আপনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমার ভাই যে কথাটা 90%, 70% অনেকবার বলেছে, আমি তো মনে করি বাংলাদেশের 99% মানুষ মনে করে যে আওয়ামী লীগের বিচার ছাড়া, এই যে মানবতা বিরোধী অপরাধ, শিশু হত্যাকারী, আমার দেশের সম্পদ লুণ্ঠনকারীদের বিচার না হওয়া পর্যন্ত এরা বাংলাদেশের কোন রাজনৈতিক কর্মকাণ্ড, অপরাধীদেরকে, যারা আপনার এই যে স্বচ্ছ আওয়ামী লীগ, যারা স্বচ্ছ আওয়ামী লীগ, শেষ করি, জনগণ তাদের প্রত্যাখ্যান করুক।
আপনারা জনগণের নাম নির্বাচনে দিয়ে তাদের বলতেছেন। অংশগ্রহণ আপনার তো একটা অপরাধীকে তো প্রথমে আপনি সুযোগ করে দিতে পারেন না, আগে অপরাধীর বিচার হতে হবে। আপনি জানেন বিচার এখনো তো নির্বাচনী আইন আছে, শুনেন নির্বাচনের আইন আছে, কেউ যদি বিচার কি করবে? বিচার তো করবে জনগণ। কেউ যদি নির্বাচনে আসতে দেন জনগণ, তাদেরকে আওয়ামী লীগকে হুতায় দেখ একেবারে ভোট না দিয়ে, তাইলে তো বিচার হয়ে গেল। আপনারা বিচার করার কে? জিয়াকে মাত্র এই অবৈধ সরকার বিচার করার কে? মাত্র 2 কোটি টাকার জন্য সে তো ফেলিওর একটা সরকার। ওনার রায়কে পৃথিবীর ইতিহাসে সকল রায়ের সকল মামলা বাংলাদেশের ইতিহাসে যেখানে নিম্ন আদালতে যে সাজা হয় উচ্চ আদালতে আসলে সেটাকে রিডিউস করে। আর আপনারা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, যার কারণে ওনার 5 বছরের সাজাকে হাইকোর্টের মাধ্যমে আপনারা সেদিন 10 বছরে রূপান্তর করেছিলেন। সো বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস হলো মানুষকে নির্বাচন থেকে দূরে রাখা, মানুষকে প্রসিকিউশন করা। আজকে তার এটা প্রতিদান না, আমি মনে করি প্রচলিত নিয়মে আওয়ামী লীগের বিচার হচ্ছে। যে ট্রাইব্যুনালে, যেই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে আপনার ফাঁসি দেওয়া হয়েছে, এটা অবশ্যই আমি মনে করি যে 72 সালে শেখ মুজিবের নেতৃত্বে 73-এর যে ট্রাইব্যুনাল, সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, এখন সেখানে গোলাম আজম সহ সকলের বিচার হয়েছে। তেমনি একই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যারা বাংলাদেশে এই যে মানবতা বিরোধী অপরাধ করেছে, 71-এ যারা করেছে, এবং এই যে 71-এর ছিল, সেটা তো এই আপনার 2024-এর না। আপনি সেই আদালতটা কিসের জন্য করা হয়েছিল? 24-এর ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট করে কে? কার ক্ষমতা আছে অ্যামেন্ডমেন্ট করার? এই অবৈধ সরকারের কোনো অ্যামেন্ডমেন্ট করার কি বৈধতা আছে? আমাদের হাইকোর্ট এবং উচ্চ আদালত, সেটা তো সেই পাকিস্তান যাওয়ার পর পাকিস্তানের যে হাইকোর্টটা ব্যবহার করতো বাংলাদেশ হওয়ার পরে, এটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হয়েছে। এটা আপনারা করতে পারেন। আপনারা যখন ক্ষমতায় ফিরে আসবেন, সংসদে আপনারা ডিসিশন নেবেন। এই অবৈধ সরকার, এই অবৈধ ইউনূস কিভাবে অ্যামেন্ডমেন্ট আনে? সে কে? তাকে এই ক্ষমতা কে দিয়েছে? তার ক্ষমতা ছিল 90 দিনের মধ্যে নির্বাচন করা। আপনারা চাইছেন এই দেশে একটা গন্ডগোল লাগিয়ে দিয়ে আপনারা যেন ক্ষমতায় যাইতে পারেন। সেই জন্য শফিকুর রহমান সাহেব বলছে যে ভোট দেন আর না দেন, ক্ষমতায় আমাকে জিতেই হবে। কই, আপনারা তো কিছু বলতে পারেন না তার এগেইনস্টে। আপনারা তো তাদের রেসপন্সর হয়ে গেছেন। এটা হলো আপনাদের নেত্রী শেখ হাসিনার তখনকার উক্তি ছিল যে যেখানে ভোট দেখ সেটা আওয়ামী লীগের বাক্সে চলে আসবে। সো ওটাই উনি করেছিলেন, আপনি জানেন 3টা নির্বাচন উনি যেভাবে করেছিলেন। সো যেই ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ট্রাইব্যুনালই না, এটাকে আপনি কিভাবে ট্রাইব্যুনাল বলেন? এটা আপনারা যখন সংসদে যাবেন তখন আপনারা করবেন। এই ট্রাইব্যুনাল করার অধিকার ইউনূস সরকারকে কে দিয়েছে? হু ইজ দ্য ইউনূস সরকার টু ডু দিস? আমি বলি, আমরা এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। সে আসছে 90 দিনের মধ্যে নির্বাচন, সেই 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়া হলো না, আপনারা তো কিছু বলতে পারলেন না। তাহলে কি তো তখন ফিরে আসলো না? ফিজিক্যাল শুনেন, এই ট্রাইব্যুনালের অবস্থান আপনি জানেন? এটা 2009 সালে না, এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, তাজুল ইসলামের ট্রাইব্যুনাল, হু ইজ দ্য তাজুল ইসলাম? হাইকোর্টে মাজারে আপনারা ওইটা মেনে নেবেন যে এই তাজুল ইসলাম, ক্যাঙ্গারু, এই রাজাকার, আল বদর, আলসান, তাদের কথা আপনারা মেনে নেবেন। 70% মানুষের কথা আপনারা মূল্যায়ন করবেন না। করেন আপনারা নির্বাচন, দেখি কতক্ষণ করতে পারেন। এই ট্রাইব্যুনাল তো ডক্টর ইউনূসের নেতৃত্বে হয় না, এই ট্রাইব্যুনাল শেখ হাসিনা করেছেন। সুলতান আপা, আপনার মনে আছে? সে করেছে 71-এর যুদ্ধ অপরাধীদেরকে বিচার করার জন্য। এটা তো আজকে 2024 সাল। একটা আদেশ দিয়ে আপনার ট্রাইব্যুনালকে চেঞ্জ করতে। শুনেন, এই ট্রাইব্যুনাল, আমি আপনাদের দুজনের মাইক্রোফোন বন্ধ করে দিয়েছি। এই ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ডক্টর ইউনূসের সরকার এসে তারা অনেকগুলো অ্যামেন্ডমেন্ট করেছে, যেটি কোনো অনির্বাচিত সরকার করতে পারে না। আইনগতভাবে সেই অ্যামেন্ডমেন্ট গুলো সংসদে পাশ হতে হয়, যে কারণে এটিকে অবৈধ ট্রাইব্যুনাল বলছে। যাই হোক, আমি এই বিষয়গুলিতে আর না যাই, আপনারা শুধুমাত্র তর্কেই যান। আলোচনার জন্য যেই স্পেস গুলো দরকার, আমার মনে হয় সেই জায়গাগুলিতে আমাদের যাওয়া দরকার। ট্রাইব্যুনাল আরেকটা ইনফরমেটিভ আপনাকে দিই, এই ট্রাইব্যুনাল হলো একটা লিজিটিমেট ট্রাইব্যুনাল। আমাদের সংবিধানের 106-এর ব্যাখ্যা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে এখানে একটা রুলিং দেওয়া হয়েছে, যেটার কন্টিনিউশন এই ইউনূস সরকার আগামী সংসদ যখন বসবে
তখন অনেক কিছুই আমি শেষ করি ভাই। সরি, আমার একটা ইন্টারফেয়ার করতে হবে যে সংবিধানের কোথায় আছে এই অন্তর্বর্তী সরকার গঠন করার? আপনারা কি সংবিধানকে মানে করতেছেন না ইচ্ছা মতো যা খুশি তাই করছেন? আপনাকে বলতে, আপনি এটা বলেন তো প্লিজ। আপনি আপনার টার্মে বলেন। এই যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল বা মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল, যেটা সুলতানা আপাও স্বীকার করেছে 2009 সালে শেখ হাসিনা এইটা করেছিল নট অনলি ফর ওয়ার ক্রাইম। না, এটা ওয়ার ক্রাইম। হ্যাঁ, যুদ্ধ, নট অনলি, আই এম সেইং নট অনলি, এটা শুধু যুদ্ধ অপরাধ আদালত না। আপা শেষ করি আপা। একটা আদালত যখন আপনি করবেন, একটা আদালতে যখন একটা জজ বসবে, সে শুধু চুরির বিচার করবে না, এটা একটা সবকিছুর বিচার হবে এখানে। না না, এটা শুনেন, এখানে বেঞ্চ আছে, শুনুন আপা শেষ করে। জুডিশিয়ারি এখন হাইকোর্টে কি শুধু একটা অপরাধ করবে? হাইকোর্টে ধরেন এখানে 49টা বেঞ্চ আছে, সিঙ্গেল বেঞ্চ আছে, ডাবল বেঞ্চ আছে, অপরাধের ধরন অনুযায়ী আপনার মামলার বিচার হবে। সো এখানে হাইকোর্ট বলতে শুধু এখানে শুধু এক রকমের বিচার করবে না, সকল রকমের বিচার করবে। এখানে শুধু ওয়ার ক্রাইম বলা হয়, ইটস নট অনলি ওয়ার ক্রাইম। 1973 সালে যে আইনটি, সেটাকে সংশোধন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছিল, কিন্তু উদ্দেশ্য ওই একটাই যে 1971 সালে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেটির পরিপ্রেক্ষিতে এই ট্রাইব্যুনাল। এখানে 1971 সালের যে মানবতা বিরোধী অপরাধ সেটিরই বিচার হবে, এখানে অন্য কোনো বিচার হওয়ার জন্য নয়। নট অনলি, মাই কনসার্ন ইজ শুধু আপনি যে কথাটা বলছেন, শুধু না আপা, শুধু না, এটার নামটা দেওয়া হয়েছে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল, বাট এখানে নট অনলি একটা কোর্ট, আপনি জানেন। আমি বুঝতে পারছি, আমার সময়ও প্রায় শেষের দিকে। মানে বনি ইসলাম এখন মানে আওয়ামী লীগ যে ক্রাইসিস দেখছে, আওয়ামী লীগ এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা কি করার পরিকল্পনা করছে বলে আপনার জানা আছে? ধন্যবাদ আপা। আওয়ামী লীগ তো আসলে কোনো এই সংঘর্ষ, সন্ত্রাসী এইসব জিনিসে বিশ্বাস করে না। আমি যেটা ভিতর থেকে এবং বাইরে থেকে এবং তাদের নেতাকর্মীরা যারা বাংলাদেশে আছে, হয়তো অনেক নেতারা দেশের বাইরে চলে গেছে, তো কিন্তু আওয়ামী লীগ যে সংগঠন, যাদেরকে একটা অ্যাডহক অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ করে বা কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে, তো বাংলাদেশে আওয়ামী লীগ তো দেশের বাইরে চলে যায় নাই, বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু দেশেই আছে। আর এখানে যে কথাটা নিয়ে আমার সম আলোচক কথাটা ওনার হয়তো কষ্ট লেগেছে যে আমি বারে বারে নাকি বলছি 70%। এখন আমার কথা হলো, এই যে ব্যর্থ ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে কেন বানানো হয়েছে? উনি সংবিধানের কথা বলেছেন, সংবিধানের কোথায় অ্যাডহক এই ধরনের একটা অন্তর্বর্তী সরকারের কথা বলা আছে? উনি অবশ্যই এটা পরে হলেও পরিষ্কার করবেন। তো সংবিধানের বাইরে থেকে অবৈধভাবে একটা এই যে সরকার গঠন করেছে, এইটাই তো অবৈধ। তারপরে উনি যেগুলো একটু প্লিজ, আমার যে কথাটা, আমার কথা হলো যে আপনারা যদি জনগণকে বিশ্বাস করেন, জনগণ দেশের মালিক, তাহলে জনগণ যেটা চায় আপনারা সেটা কেন? আপনারা বারে বারে একটা কথা বলেন, সংস্কার, তারপরে বিচার। আরে বিচার তো করবে জনগণ, তাকে জনগণের হাতে কেন উঠাই দিচ্ছেন না? একটা কথা, আপনাদের যদি এত 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 শক্তি থাকে, তাহলে জনগণের কাছে এটা উঠাই দেন। জনগণ আওয়ামী লীগকে ভোট না দিয়ে এইবার চিরতরের জন্য একেবারে শোয়াই দিবে। জি জি। জাকির চৌধুরী, তারেক রহমান এখনো ভোটার হননি। তিনি তার এই সংকট কিভাবে সমাধান হচ্ছে জানেন নাকি? তিনি তো ভোটার না হলে প্রার্থী হতে পারবেন না, প্রার্থী হতে না পারলে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ তার নাই, তাইলে? উনি ভোটার হননি, উনি তো আপনি জানেন উনি মাত্র গতকালকে বাংলাদেশে পৌঁছেছেন, ওনার স্কেজুয়াল রয়েছে। আজকে উনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন, এরপরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধিস্থ ওই যে শহীদ হাদির মাজার জিয়ারত শেষে 27 তারিখে উনি ভোটার হবেন, আপনি জানেন। ওনার পরবর্তী স্কেজুয়াল অ্যাটলিস্ট এই যে তিনটা ব্যাপার, উনি স্মৃতিসৌধে যাবেন, উনি শহীদ হাদির মাজার জিয়ারত করবেন, এবং উনি 27 তারিখে নির্বাচন কমিশনের এখানে উনি ওনার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন এবং ভোটার হবেন 27 তারিখে। এখন তফসিল ঘোষণার পরে তো নতুন করে ভোটার হওয়া যায় না। তফসিল ঘোষণার পরে
ভোটার হওয়া যায় না সংবিধানের কোথাও বা নাগরিক অধিকারের কোথাও আপনার নির্বাচন এই কথাটা কমিশনের যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সেটিতে এটি আছে যে তফসিল ঘোষণার পরে ভোটার তালিকায় আর হাত দেয়া যায় না, এটি তার সংযোজন বিয়োজন হবে না। ভোটার তালিকা শুনে এটা হলো অনগোয়িং প্রসেস। আপনার নাগরিক না না, অধিকার তফসিল ঘোষণার পরে শুনেন শেষ তফসিল করে ঘোষণার পরে নাগরিক অধিকার নির্বাচনের তো পরে আবার এটা অনগোয়িং প্রসেস শুনেন, হবে। নাগরিক অধিকার কখনো আপনি হরণ করতে পারবেন না। সো ভোট হলো একটা নাগরিকের নাগরিক অধিকার। ভোট আপনার নাগরিকের নাগরিক অধিকার, এটা তো আপনি যদি আপনি বলেন যে তফসিলে শেষ করি আপা শেষ করি আমাকে শেষ করতে দেন। নো নো নো, আইন শুনেন, ভোটার আইন হওয়ার মানুষের একটা প্রয়োজনে টাইমলাইন শুনেন, থাকে। আইন মানুষের প্রয়োজনে, রাইট? এখন তারেক রহমান, আপনি, আমরা যারা ভোটার হতে পারি নাই, ওয়াই ডোন্ট উই হ্যাভ স্পেশাল অ্যালোকেশন? আপনাকে নাগরিক অধিকার দিতে হবে। সো যদি তফসিল ঘোষণার পরে আপনি যেখানে বলতেছেন এই আইনটা, আপনি যেটা বলছেন তফসিল ঘোষণার পরে ভোটার, নো, এটা ইজ নট রাইট। আপনি আমাকে কোথাও কোনো আইনে আপনি, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আজকে অন এয়ার যে তফসিল ঘোষণার পরে কোথাও আপনি ভোটার হওয়ার সুযোগ নাই, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাকে অন এয়ার।